আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ৮টা স্টক নিয়ে আলোচনা করব। এর মধ্যে ৩টা স্টকের আচরণ একরকম আর বাকি 5টার আচরণ আরেক রকম। আশা করি পুরো ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করলে হয়তো অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছবে। প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, এই স্টকটা নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিও দিয়েছিলাম, রূপালী ব্যাংক। টোটালি ট্রেডিং স্টক। এই স্টকটার প্রাইস আজকে 21 টাকা ক্লোজ করলো। এই স্টকটা গত 15টা ওয়ার্কিং ডেজ ধরে 10 পয়সা 20 পয়সা করে কমতে কমতে এখানে এসে থেমেছে অবশেষে। আমি মনে করি থেমেছে, এই কারণে থেমেছে বলবো, তার 3টা সাপোর্ট জোন, প্রিভিয়াস 3টা সাপোর্ট জোন, 4টা সাপোর্ট জোনে সে এসে থামলো। এবং রূপালী ব্যাংক গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আছে এই মুহূর্তে। সম্ভবত সে 19 টাকা 80 পয়সা পর্যন্ত নামছিল গত 5 বছরের মধ্যে, সর্বনিম্ন 19 টাকা 80 পয়সা। এই মুহূর্তে প্রাইস হচ্ছে 21 টাকা। তো 5 বছরের মধ্যে রূপালী ব্যাংকের ফান্ডামেন্টাল এমন কিছু চেঞ্জ হয় নাই, খুব ভালো কিছু হয় নাই, খুব খারাপ কিছু হয় নাই। রূপালী ব্যাংক গত বছর 5% স্টক দিয়েছিল। 20 সালে সে কোনো ডিভিডেন্ডে দেয় নাই, ক্যাশও দেয় নাই, স্টকও দেয় নাই। 21 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 22 সালেও সে কোনো ডিভিডেন্ড দেয় নাই, ক্যাশও দেয় নাই, বোনাসও দেয় নাই। 23 সালে এসে সে 5% স্টক দিয়েছে। আর 24 সালে যেহেতু গভর্নমেন্ট থেকে একটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার আছে যে ক্যাশ ডিভিডেন্ড সে 25 সাল থেকে ব্যাংকগুলো দিতে পারবে না যদি তাদের খেলাফিরিন 20%, সম্ভবত 20% থাকে। তো সেদিক বিবেচনা করে রূপালী ব্যাংকের খেলাফিরিন 37% বা 38% হবে, এই মুহূর্তে মনে নাই, মানে 20%-এর বেশি। কিন্তু তারা চাইলে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। কী কারণে দিতে পারবে? তাদের রূপালী ব্যাংকের আয়টা অনেক বেশি হয়েছে গত ডিসেম্বর মাসে। রূপালী ব্যাংক জন্মের পর থেকে সবচেয়ে বেশি ইনকাম করছে। আর যে শেয়ারগুলো এখন সেল হচ্ছে, নিচের দিকে আসলে পড়তেছে, আপনাকে কিন্তু রূপালী ব্যাংক কিন্তু দিচ্ছে, সুযোগ দিচ্ছে বের হয়ে যাওয়ার। এখানে কিন্তু ইনস্টিটিউট সেল করতেছে না, যারা করতেছে তারা আসলে সাধারণ পাবলিক, আমার আর আপনার মতো পাবলিকরাই সেল করতেছে। ইনস্টিটিউটের সেলে ব্যবহার হয় না। ইনস্টিটিউট সেল হয়েছিল আপনার মিডল্যান্ড ব্যাংকে, যেটাও আমি নিয়ে আলোচনা করব। রূপালী ব্যাংক ইনস্টিটিউট কোনো সেল নাই, সুতরাং আপনারা টেনশন করার কিছু নাই। হ্যাঁ, আপনার শেয়ারের প্রাইস হয়তো কমে গেছে, অনেক কমছে বলতে কোনো স্টক 10% না কমলে সেটাকে আসলে কমছে বলে ধরা যাবে না। তো সেদিক বিবেচনা করে রূপালী ব্যাংক এখনও যারা 22 টাকা 90 23 টাকাতে কিনছেন তারা এখনও 10% কমছে বলে আমার কাছে মনে হয় না, হয়তো কাছাকাছি আসছে। অ্যাভারেজ করার সুযোগ এখনও হয় নাই। এখান থেকে রূপালী ব্যাংক একটা টান দেবে, দেওয়ার পরে আবার যখন সে ব্রেকডাউন করে নিচে আসবে, প্রিভিয়াস যে সাপোর্ট জোন ছিল সেখানে ফেরত আসবে না, তখনই অ্যাভারেজ করার একটা স্কোপ থাকতে পারে। তো রূপালী ব্যাংক নিয়ে আপনারা অযথা অরিড হবেন না, এটা ফান্ডামেন্টাল তেমন কিছু হয় নাই এবং বড়রা এখানে কোনো সেল দেয় নাই। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, মুন্ডু ফ্যাব্রিক্স। মুন্ডু ফ্যাব্রিক্স ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে আসছে গত মনে হয় 20 সালে আসছে, 20 সালে বা 21 সালের দিকে। সেও কিন্তু তার হিস্ট্রি প্রাইজে সর্বনিম্ন অবস্থান করতেছে এই মুহূর্তে। আসলে মুন্ডু ফ্যাব্রিক্স এখানে আসার কথা না, যেটা টেক্সটাইল খাতের একটা ব্যাড নিউজ ছিল। প্রায় সমস্ত শেয়ারের প্রাইজে কমে গেছে টেক্সটাইল খাতের। তো সেদিক বিবেচনা করে মুন্ডু ফ্যাব্রিক্সও তার ধারাবাহিকতা রক্ষা করে নিচে আসতেছে। এই মুহূর্তে প্রাইস হচ্ছে 14 টাকা 80 পয়সা। সে কিন্তু 13 টাকা 40-50 পয়সা পর্যন্ত আসতে পারে, এটুকু মানসিকভাবে আপনারা প্রস্তুত থাকেন। 13 টাকা 40-50 পয়সা পর্যন্ত কিন্তু মুন্ডু ফ্যাব্রিক্স আসার সম্ভাবনা আছে। আমি বড় করে গ্রাফস নিয়েছি, এই জন্য তার প্রিভিয়াস 2-3টা সাপোর্ট জোন আছে, ওইদিকে তার যাত্রা শুরু করছে সে। এখানে এখন যে অবস্থা আছে, এই অবস্থায় কোনোভাবে অ্যাভারেজ নতুন করে এন্ট্রি কোনো কিছুরই করার সুযোগ নাই। জাস্ট ওয়েট অ্যান্ড সি মোডে থাকতে হবে মুন্ডু ফ্যাব্রিক্সে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, মিডল্যান্ড ব্যাংক। আমি রূপালী ব্যাংক নিয়ে বলছিলাম একটু আগে যে রূপালী ব্যাংকে ইনস্টিটিউটগুলো সেল দেয় না, পাবলিক সেল দিচ্ছে। মিডল্যান্ড ব্যাংকের চরিত্রটা আবার ভিন্ন রকম। এটা যেভাবে পড়ছে আপনারা দেখতেছেন, একেবারে স্পিডে নিচে পড়ছে। এইখানে ইনস্টিটিউট সেল ছিল, সেটা দেখাই গেছে, একদিনে দেখা গেছে 4-5টা ওয়ার্কিং ডেজে সব তছনছ করে দিয়েছে। তো ইনস্টিটিউট যেহেতু চলছিল, সেল আছে, এখনও আছে। মিডল্যান্ড ব্যাংক এখনও তার অ্যাভারেজ বা নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই। অপেক্ষা করতে হবে, দেখতে হবে তার আচরণ কি। এটা আমি গত 15টা ওয়ার্কিং ডেজ আগেও বলছিলাম, মিডল্যান্ড ব্যাংক এখনও অ্যাভারেজ করার সুযোগ নাই। আপনাকে দেখতে হবে যে স্টকটা কী আচরণ করে। সে কিন্তু এখনও নিচে আসার সম্ভাবনা আছে, সে কিন্তু 15 টাকা আছে, সে 13 টাকায় চলে আসতে পারে। মিডল্যান্ড ব্যাংকে 13 টাকায় চলে আসতে পারে। সে কিন্তু এখনও ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই। মিডল্যান্ড ব্যাংকও করে নাই, রূপালী ব্যাংকও করে নাই, মুন্ডু ফ্যাব্রিক্স নতুন করে শুরু করছে। হ্যাঁ, তবে
আশা করি সবার আগে আমার ধারণা যে রূপালী ব্যাংক ব্রেক করার সম্ভাবনা আছে এই 3টা স্টকের মধ্যে। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো হাইডেলবার্গ সিমেন্ট। আপনারা আজকে দেখতেছেন হাইডেলবার্গ সিমেন্ট হলটেড করছে, একজন বিনিয়োগকারীও লাভ করতে পারে নাই। গত 3 বছরে হাইডেলবার্গ সিমেন্টে যেসব বিনিয়োগকারীরা এন্ট্রি নিয়েছেন, গত 3 বছর না, গত 4-5 বছরে হাইডেলবার্গ সিমেন্টে যেসব বিনিয়োগকারীরা এন্ট্রি নিয়েছেন 5 বছরে, এখানে গ্রাফ যতটুকু আছে ততটুকু আমি সেটা নিয়ে বলি, আমার এই মুহূর্তে মাথা নেই 5 বছরে কী হয়েছে, কিন্তু এখানে গ্রাফ যতটুকু দেখা যাচ্ছে অন্তত গত ফ্লোর তোলার পরে আজকের দিন পর্যন্ত গত 2.5 বছর 3 বছরে হাইডেলবার্গ সিমেন্ট থেকে কেউ প্রফিট করতে পারে নাই। এবং প্রফিট তো দূরের কথা, গত অক্টোবর, সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে যারা এন্ট্রি নিয়েছে, এই জায়গাটাতেও যারা এন্ট্রি নিয়েছে সেপ্টেম্বরের দিকে, তারা হয়তো ভাবছিল যে এটা এখান থেকে টানবে, কারণ এখান থেকে কয়েকটা সবুজ ক্যান্ডেল নিয়েছিল। বেশিরভাগ বিনিয়োগকারী হাইডেলবার্গ সিমেন্টে এখানে অবস্থান করতেছে, প্রায় 270-80-তে কিন্তু বেশিরভাগ শেয়ার কেনা। তো এখন 231 টাকা হলো আজকে হোল্টেড হওয়ার পরে হাইডেলবার্গ সিমেন্ট। যেহেতু অনেক দিন, সে দীর্ঘদিন, অক্টোবর ধরে যদি আমি হিসাব করি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাসে একই জায়গায় ঘুরপাক খাইছে হাইডেলবার্গ সিমেন্ট। আজকে সে প্রথম হলটেড করলো। এই ধারাবাহিকতা স্টকটা নিয়ে আমি বলতে চাচ্ছি, হয়তো এই স্টকটা আগামী দিনে ভালো করতে পারে, কারণ বিনিয়োগকারীদেরকে যথেষ্ট পরিমাণ সাফার করাইছে এই স্টকটা হাইডেলবার্গ সিমেন্ট। অবশ্যই এই স্টকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু আসলে তার কোনো কিছুই এই মুহূর্তে পজিটিভ না, বিশেষ করে লাফাজ হোলসিম যেভাবে পড়ে গেছে ওই রকমই। তো এইখানে নতুন করে এন্ট্রি অ্যাভারেজ করার একটা স্কোপ আছে বলে আমি মনে করি নতুন করে হাইডেলবার্গ সিমেন্টে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো অ্যাকমি ল্যাব। অ্যাকমি ল্যাব হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে স্টকগুলো নিয়ে কথা বলছি, হাইডেলবার্গ সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক, মুন্না ফ্যাব্রিক্স, রূপালী ব্যাংক, এদের চরিত্রের সাথে এর চরিত্র আলাদা। এই শেয়ারটা 75% এখন 75 টাকা চলতেছে, সে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সর্বশেষ। জুন ক্লোজিং স্টক, Q3 দেওয়ার পর নতুন করে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন Q3, এবং ফান্ডামেন্টালি খুবই স্ট্রং অ্যাকমি ল্যাব। মানে আপনারা চাইলে স্টকটাতে অনেক দিন ধরে সে একই জায়গায় বসে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু সে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের স্টকে আমি বলি সবসময় এন্ট্রি নেওয়ার জন্য, এই ধরনের স্টকেই সবসময় এন্ট্রি নেবেন আপনারা এই অ্যাকমি ল্যাবের মতো শেয়ারে। আলহাজ টেক্সটাইল খাতের একটা স্টক, এই শেয়ারটার প্রাইস 146 টাকা। এই স্টকটাতে আসলে এর গত বছর সে কোনো ডিভিডেন্ড দেয় নাই, শুধু ডিভিডেন্ড তো দেয় নাই, তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো সবই নেগেটিভ, কিন্তু তার শেয়ারের প্রাইস হচ্ছে 146 টাকা। এই আলহাজ টেক্সটাইল যদি 46 পয়সাতে নেমে আসে, 46 টাকা তো হচ্ছে মানে 146 টাকা তো পরের কথা, এই স্টকটা যদি 6 টাকাতেও নেমে আসে আশ্চর্য হওয়ার মতো কিছু থাকবে না। এটা হচ্ছে বড় মার্কেট মেকারদের অবস্থা, সেটা আমি সন্ধ্যা একটা ভিডিও দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন কেন স্টকটা 6 টাকা আসতে পারে বা কেন আসা উচিত না। সে তার কিছুই নাই, কিন্তু সে 146 টাকা, তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে সে 146 টাকা কেন অবস্থান করতেছে। বড় বিনিয়োগকারীরা এখানে এন্ট্রি নিয়ে বসে আছে, তারা এখানে স্টাক হয়ে আছে, এই জন্য শেয়ারটাকে এখানে তারা ধরে রাখছে, আর কিছু না, কিন্তু ফান্ডামেন্টালি কোনো কিছু নাই। তা আপনি কি এটা জানেন যে স্টকটা আগামীকাল কী আচরণ করবে, আপনার সাথে জানান না, তাহলে এন্ট্রি নেওয়া দরকার কি? এই ধরনের স্টকে দরকার আছে? কোনো দরকার নাই। আপনি অ্যাকমি ল্যাবে এন্ট্রি নেন, আপনি জানেন এই স্টকটা কী করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে স্টক সম্পর্কে আপনি কিছু জানান না, আগামীকাল আপনার সাথে কী হইতে পারে, বিশেষ করে ডিভিডেন্ড দেয় না, তার ইপিএস নাই, কোনো কিছু নাই, এই ধরনের স্টক থেকে 100 হাত দূরে থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওই স্টকগুলোর দিকে নজর বেশি দিই। এই যে যমুনা অয়েল, আপনি দেখেন মুন্না ফেব্রিক্সের অনেকটা দেখা যায়, আপনার হাইডেলবার্গের মতো দেখা যাচ্ছে, মিডল্যান্ড ব্যাংকের মতো দেখা যাচ্ছে, কিন্তু এদের মতো স্ট্রং শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত, পুঁজিবাজারে মানে পুঁজিবাজার তালিকাভুক্ত স্টকের মধ্যে খুব কমই আছে। যমুনা অয়েল এই মুহূর্তে 176 টাকা, সে সম্ভবত 140% বা 50% সর্বশেষ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যমুনা অয়েল, আপনারা দেখে নেবেন। তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো সবই পজিটিভ। জুন ক্লোজিং স্টক Q3 দেখতে হবে, দেখে Q3-তে কী আসে তারপর নিশ্চিন্তে নির্ভাবনায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি লিখিত দিতে পারি, Q3 পর্যন্ত যদি এই স্টকটা এখানে থাকে, Q3 ডিক্লেয়ারের পরে এখানে যদি আপনারা এন্ট্রি নেন, আমি আপনাদেরকে লিখিত দিতে পারি এই স্টকগুলো থেকে প্রফিট করবেন। যদি প্রফিট করতে না পারেন তাহলে আমার নাম্বারে ফোন দেবেন, যে আপনি বলছেন প্রফিট করব কিন্তু করতে পারি নাই, আমাকে ফোন দেবেন। এই যমুনা অয়েলে আপনারা এন্ট্রি নিতে পারেন।
এখন থেকে এন্ট্রি নিতে পারেন আস্তে আস্তে। তবে কোয়ার্টার 3 প্রকাশ পেয়ে গেলে, কোয়ার্টার 3 দেওয়া হয়ে গেলে কিন্তু সেফ জোনে চলে যায় আর কি শেষটা, মানে আপনার 100% কনফার্ম হয়ে যাবেন আপনার কী করা উচিত, সিদ্ধান্ত নিতে তখন অনেক বেশি ইজি হয়ে যাবে। এদের সাথে কিন্তু মুন্নু ফ্যাব্রিক্স, রূপালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট এর কোনো মিল নাই, কিন্তু এর চরিত্রের সাথে কোনো মিল নাই। দেখতে একরকম মনে হতে পারে, গ্রাফস একরকম, সব কিছু একরকম, কিন্তু আকাশ পাতাল ব্যবধান। এরপর যে স্টকটা পদ্মা অয়েল, একই সেম, সেও সর্বশেষ সম্ভবত 140% ক্যাশ বা 150% ক্যাশ, এই দুটো স্টক হয় 140-50% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এই যমুনা অয়েল, পদ্মা অয়েল, দুটোই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক। পদ্মা অয়েল আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এন্ট্রি নিতে পারবেন এখনই, একসাথে নয়। এই 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 পদ্মা অয়েলে যদি আপনারা এই মুহূর্তে এন্ট্রি নেন, আপনারা নিশ্চিত 99% নিশ্চিত আপনারা প্রফিট করবেন। যদি 3-4 মাস আপনারা পদ্মা এবং যমুনা অয়েলে যদি আপনারা যদি এন্ট্রি নিয়ে বসে থাকেন, আপনারা এখান থেকে প্রফিট করবেন নিশ্চিত। তো এই ধরনের স্টকগুলোতে থাকা উচিত, সেফ জোনে থাকা উচিত। অন্তত 30-40% যদি আপনি প্রফিট করতে পারেন জুন এবং ডিসেম্বর ক্লোজিং মিলাই, এই স্টকগুলোতে নর্মালি আপনি 20% প্রফিট করতে পারবেন। শুধু এই পদ্মা অয়েল এবং যমুনা অয়েল দিয়ে আগামী কোয়ার্টার 3 দেওয়ার পরে যখন আপনি এন্ট্রি নেবেন, আপনি এদের রেকর্ড ডেটের আগ পর্যন্ত 20% প্রফিট করবেনই করবেন। আপনার প্রিভিয়াস গ্রাফস দেখেন, আমি তো গ্রাফস নিয়ে দেখাচ্ছি আপনাকে। এই স্টকগুলো বলা যায়, নিশ্চয়তা দেওয়া যায় যেগুলো থেকে প্রফিট করবে না। যে স্টকে কোনো নিশ্চয়তা দেওয়া যায় না, যেমন আলহাজ টেক্সটাইল, তার কোনো কিছুই নাই, সে 185 টাকা বসে আছে, এদের কোনো নিশ্চয়তা নাই, এরা যে কোনো মুহূর্তে আপনাকে নিঃশেষ করে দিতে পারে। সুতরাং এই 8টা স্টকে, মানে 2-3টা স্টক, 5টা স্টকের চরিত্র একরকম, আর 3টা স্টক একমি ল্যাব, যমুনা অয়েল এবং পদ্মা অয়েল জুন ক্লোজিং স্টক আগামী দিনে ভালো করবে বলে মনে করি। আমি মনে করি 3টা স্টক থেকে যারা এখন থেকে আস্তে আস্তে এটাকে অবজারভেশনে রাখবেন এবং আস্তে আস্তে এন্ট্রি নেবেন, তারা আগামী দিনে তার রেকর্ড ডেটের আগ পর্যন্ত ভালো একটা প্রফিট করবেন বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।